আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোমান সিজন 2 এপিসোড 4-এ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নতুন একজন উইনার নিয়ে। আর আপনাদের সবার জন্য আবারও জানিয়ে দিচ্ছি, বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোমান সিজন 2-এর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দীপ্ত টেলিভিশন। আজকে আমরা কথা বলবো আমাদের ইন্টেরিয়র অ্যান্ড ল্যান্ডস্কেপিং আর্কিটেক্টের উইনার আর্কিটেক্ট নিশাত আফরোজ আপুর সাথে। চলুন পরিচিত হই। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপু, প্রথমেই কংগ্রাচুলেশন বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোমান সিজন 2-এর ইন্টেরিয়র অ্যান্ড ল্যান্ডস্কেপিং ক্যাটাগরিতে উইনার হওয়ার জন্য। আজকে আমরা ছোট ছোট কিছু গল্প শুনবো আপনার কাছ থেকে। এই যে আজকের নিশাত আপু, এই নিশাত আপু হয়ে ওঠার পেছনের গল্পটাই জানতে চাইবো আপনার কাছে, এবং ভবিষ্যতে আসলে আরও অনেক নিশাত আপুকে আমরা চাইবো আমাদের মাঝে। এখানে আপনারও যথেষ্ট একটা ভূমিকা থাকবে, সেটাও জানতে চাইবো যে কিভাবে আপনি ওই ভূমিকাটা পালন করছেন। তো প্রথমে শুরু করি ছোটোবেলাটা থেকে দিয়ে, যে ছোটোবেলায় আসলে কি হতে চেয়েছিলেন বা আর্কিটেক্টই হতে চেয়েছিলেন কি না? থ্যাংক ইউ। একদম ছোটোবেলা থেকে যে আর্কিটেক্ট হতে চেয়েছিলাম এমন কোনো স্বপ্ন আমার কখনোই ছিল না। আর আর্কিটেকচার সম্পর্কে আসলে কিছু জানাও ছিল না যে এটা কি। হয়তো জানতাম যে একটা বিল্ডিং বানানো এটাই হয়তো আর্কিটেকচার, কিন্তু এক্স্যাক্টলি এই সাবজেক্টটা কি, কতখানি ডিটেলে পড়তে হয় বা পড়তে হলে কি কি জানতে হয়, কিছুই আসলে তেমন জানা ছিল না। খুব ছোটোবেলায় আসলে আমার গাছপালা নিয়ে অনেক আগ্রহ ছিল। তো আমার আসলে ছোটোবেলায় হয় না স্কুলে অনেক সময় যে এম ইন লাইফ লিখতে বলে যে তুমি বড় হয়ে কি হবা। সাধারণত আমরা লিখতাম ডাক্তার আর ইঞ্জিনিয়ার হব, এবং আমার কিন্তু ভাইরা সবাই ডক্টর। আচ্ছা, কিন্তু আমি তখন লিখতাম ফার্মার। ও আই ডোন্ট নো, মানে আমার খুবই গাছ পছন্দ হতো। মনে হতো যে আমি বাড়ির সামনে ছোট যে উঠান ছিল একটু, বা টবের মধ্যেও আমি চাইলে ধান গাছ একটু ধান টান বুনে দিতাম। তো আমার মনে হতো যে আমি যদি বড় হয়ে ফার্মার হতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আমার আসলে ওই এম ইন লাইফ যদি কেউ বলতে বলে যে কী ছিল, তাহলে একটা ফার্মার ছিল, একদম ডিফাইন্ড একটা জায়গা যে আমি এটা হতে চেয়েছিলাম। আর বড় হতে হতে যেটা হয় যে কেউ একটু অঙ্ক ভালো পারলে, একটু ছবি টবি আঁকলে বাসার লোকজন ভাবে যে বোধহয় হয় ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তার হতে হবে, আর সায়েন্স পড়তেই হবে। হ্যাঁ, সায়েন্স অবশ্য পড়তে হবে। আমি এখনও সবসময় মনে করি, আমি জানি না, আমার কাছে মনে হয় যে সায়েন্সটা জানলে অনেক কিছু জানা হয়, আসলে অনেক কিছু অজানা থেকে যায় তাহলে সায়েন্স না জানলে আর কি। তো তারপরে মানে কখন একদম আর্কিটেক্ট হওয়ার যে স্বপ্নটা কখন থেকে শুরু হলো? আমি বুয়েটে যখন টেস্ট দেই, আমার সিনিয়র ভাই উনি বলছিলেন যে তুমি পরীক্ষাটা দাও। তো পরীক্ষার ফর্ম আনা ছিল, কিন্তু আচ্ছা, আমার আম্মু নিয়ে আসছিল, কিন্তু আমি কিন্তু সকালবেলা উঠেও শিওর ছিলাম না যে পরীক্ষাটা দিব। ওকে, তো আমি একেবারেই কোনো কোচিং ছাড়া, মানে হঠাৎ করে পরীক্ষা দেওয়া, তো কোনো প্রিপারেশন ছাড়া আমি এটা পরীক্ষা দিই। এবং আমি শিওর ছিলাম যে আমি কিছু পারি নাই এবং চান্সও পাওয়ার কথা না, কিন্তু সামহাও আমি কীভাবে যেন একটা চান্স পেয়ে যাই। এবং সবাই ইনসিস্ট করে যে পড়ো, মজা লাগতে পারে, বিল্ডিং একটা ডিজাইন, আবার ম্যাথমেটিক্স রিলেটেড, সো তোমার জন্য হয়তো ভালোই হতে পারে। ও আচ্ছা, তখন কি মানে টেস্টটা এরকম ছিল যে সরাসরি আর্কিটেকচার পড়ার জন্যই টেস্টটা ছিল, ওরকম কিছু? হ্যাঁ, ছিল। আচ্ছা আচ্ছা। তো এই যে আপু মানে পড়াশোনা করলেন, তারপর তো পড়াশোনা করতে করতে কি আর্কিটেকচার যে এই প্রফেশনটা, এটা কি ভালো লাগছিল না মনে হচ্ছিল যে ছেড়ে দেই কিছু? একটা দিকে তো ইনিশিয়ালি প্রথমে যেহেতু ল্যাঙ্গুয়েজের সাথে আমার পরিচয় ছিল না, অনেক সময় হয় না যে আগে থেকে একটু জানে, তো সেরকম একটা স্টেজে আমার একসময় মনে হয়েছিল যে এটা ঠিক আমার জন্য সুটেবল না। কিন্তু আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার শামসুল ওয়ারেস স্যার, উনি যখন ক্লাসে এসে আর্কিটেকচার সম্পর্কে বলতেন, তখন আমার মানে মনে হতো যে এই যে ইট, এই যে কাঠ, এই যে পাথর, একেও ভালোবাসা যায় আসলে, এটার ভিতরে অন্য কিছু আছে, এটার মধ্যে জীবন দেওয়া যায়। আস্তে আস্তে এটার সাথে প্রেম হয়ে গেল আর কি। তো আপু, আপনি এক সময় তো আর্কিটেকচার পড়াশোনা শেষ করলেন, তারপর আজকের যে প্রফেশন আমি জেনেছি যে আপনার অর্গানাইজেশনের নাম হচ্ছে আর্কিটেক্টস। তো এখানে আপনি এটার প্রিন্সিপাল আর্কিটেক্ট, রাইট? ভাইয়াও সম্ভবত, তাই না? তো দুইজন মিলে যে এই যে একটা ফার্ম দাঁড় করিয়েছেন আজকে, এবং যথেষ্ট সফল আমি বলবো, মাশাআল্লাহ। তো এই যে এইটার শুরুটা কিভাবে হলো? মানে পড়াশোনার পরে, স্বাভাবিকভাবে পড়াশোনার পরেই কি শুরু করেছিলেন এই ফার্মটা, নাকি কোথাও? পাশ করার পর বিভিন্ন আর্কিটেক্টের আন্ডারে আমি বেশ কিছুদিন কাজ করেছি। আমার কাছে সবসময় মনে হতো যে
এটা যেহেতু একটা অ্যাপ্লাইড আর্ট, এটাকে যখন আমি কাজে যাব তখন আমার আসলে এক্স্যাক্টলি ওইটার ফাংশনাল অ্যাসপেক্টগুলো শিখে এসে আসলে প্রফেশনে যাওয়া উচিত। তো ওরকম একটা সময় আমি স্পেন্ড করেছি বিভিন্ন আর্কিটেক্টের আন্ডারে। মেয়ে হিসেবে কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কি? এটা নিয়ে অনেক আলোচনা হয় আমাদের সবসময় যে মেয়ে, এই যে প্রশ্নটা যখনই আসে তার মানে এই চ্যালেঞ্জ আছে সোসাইটিতে। হ্যাঁ, মানে আমরা সবাই বিং এ লেডি, আমি আজকে যে পজিশনে আছি এখানেও আমার চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। কাউকে একটু কম করতে হয়, কাউকে একটু বেশি করতে হয়, বাট করতে মনে হয়। আচ্ছা, আমি আবার এই চ্যালেঞ্জটাকে অন্যভাবে দেখি। মানে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ কখনোই সোসাইটিতে যখন একটা প্রশ্ন থাকে যে কোনো একটা কাজ করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ কি আমাদের আছে, তার মানে চ্যালেঞ্জ আছে। রাইট, যেদিন এই প্রশ্ন উঠবে না তার মানে সেদিন চ্যালেঞ্জ নাই। চ্যালেঞ্জ না থাকলেই প্রশ্নটা আসবে না। হ্যাঁ, সো চ্যালেঞ্জ থাকা মানে থাকবে। এখন সেই প্রশ্নটা মেয়ে হিসেবে কিনা সেটা আরেকটা কোয়েশ্চেন। আমার কাছে সবসময় মনে হয় যে এটা আসলে প্রিভিলেজড অ্যান্ড আন্ডার প্রিভিলেজড তার চ্যালেঞ্জ। আচ্ছা, নট দ্যাট যে শুধু মেয়ের চ্যালেঞ্জ। ও মানে জেন্ডার এখানে ব্যাপার না, জেন্ডার আসলে ব্যাপার না। এটা কি আরেকটু এক্সপ্লেইন করবেন? আচ্ছা, আমার কাছে সবসময় আমি যেটা যেভাবে পারসিভ করি, আমি শিওর যে অনেক রকম পারসেপশন, আমি আপনারটাই শুনতে চাইছি। হ্যাঁ, থাকবে, অনেক হতে পারে, ডিফার করতে পারে। সেটা হচ্ছে যে যখন যে একটা কাজ করতে যাবে তাকে আগে প্রিপেয়ার হতে হবে। সব ছেলে হোক মেয়ে হোক, আমরা তো বাইনারি নিয়ে আলাপ করছি, এর বাইরেও যে জেন্ডার আছে সবাইকে যদি আমি একটা সুযোগ দিই, সুযোগ দেওয়ার পর আমাকে বুঝতে হবে যে সে কাজটা পারে কিনা। রাইট, তার মানে হচ্ছে প্রথমে আমাদেরকে সবাইকে অপরচুনিটি দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে টু প্রুভ দেমসেলফ। সো সেই ক্ষেত্রে আসলে যাকেই সুযোগ দেওয়া হবে সে আগায় যাবে। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ওর বাইনারির বাইরের যে কেউই হতে পারে। সো আমার কাছে মনে হয় আন্ডার প্রিভিলেজ যারা আছে তাদেরকে আমাদের অপরচুনিটি দিতে হবে। দ্যাটস গ্রেট। তাহলে আমরা তো এটা অ্যাটলিস্ট আপনার সমসাময়িক এই যে যারা আছেন আপনার প্রফেশনে তাদের কাছ থেকে এটা আশা করতেই পারি যে সবাই সমান একটা প্রিভিলেজ পাবে। অ্যাটলিস্ট তারা মানে আপনার দেখানো পথ ধরে এগিয়ে আসতে পারবে এবং তারা ওই সুবিধাটা পাবে। ফ্যামিলি মানে সোসাইটি সবাইকে সুযোগ দিতে হবে। সুযোগ দিলেই সে তখন তাকে আপনি জাজ করতে পারবেন যে সে পারবে কি পারবে না। সো ফার্স্ট আসলে অপরচুনিটি দিতে হবে। জি, তো আপু এই যে আজকের আর্কিটেক্ট নিশাত আফরোজ, আপনার ওই কি বলে ল্যান্ডস্কেপিং নিয়ে আমি পরে কথা বলবো, সবচেয়ে বড় ইন্সপিরেশন কার কাছ থেকে পেয়েছেন? মানে কে হতে পারে, ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস, এনিবডি এলস, সামটাইম টিচার্স, তো কার কাছ থেকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন পেয়েছেন? আজকের নিশাত আফরোজ আপুর পেছনে ইন্সপিরেশনটা কে? একদম যদি আমাকে ওইভাবে জিজ্ঞেস করেন তাহলে প্রথম ইন্সপিরেশন তো আমার ফ্যামিলি, আমার মা, যে সবসময় মনে করেছে যে তার 4টা বাচ্চা, আমরা 4 ভাই বোন, 4টা বাচ্চাই সেম কোয়ালিফিকেশনে বা এডুকেশন দিলে 4জনই কাজ করতে পারবে। তাহলে এই কথা সত্যি যে আমরা যারাই যেই জায়গায় কাজ করছি না কেন, আমাদের লাইফে সবচেয়ে ইন্সপিরেশনটা আসলে প্যারেন্টস। এটাই সত্যি। মার কথাটা আগে আসে, কারণ মাও ফ্যামিলিতে আমাদের জন্য প্রিভিলেজড, কারণ মার কথাই আমরা আগে বলি, বাবাও সমান যায় আসলে, আমি বিশ্বাস করি। না, ঠিক আছে। আর তারপরে আমার যে শ্রদ্ধেয় শিক্ষকের কথা বললাম, শামসুল ওয়ারেস স্যার, ওনার লেকচার না শুনলে আমি বোধহয় আর্কিটেকচার ছেড়ে চলেই যেতাম। ওটা আমি মানে বলতে বাধ্য হচ্ছি। তারপর আমি যার কাছে আমার হাতে খড়ি প্রফেশনাল লাইফের, আর্কিটেক্ট রফিক আজম, ওনার কাছে আমি কৃতজ্ঞ, কারণ ওনার কাছ থেকেও আমি দেখেছি যে ওনার ধৈর্য, সহ্য এবং যেভাবে উনি প্র্যাকটিস করেন, আমার কাছে শেখায়। হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রফেশনে টিকে থাকতে হলে এটাকে ভালোবাসতে হবে, এটা অনেক এফোর্ট দিতে হবে। ওইটা আমি আবার ওনার কাছ থেকে শিখেছি। সো কলিগদের কাছে, ফ্রেন্ডদের কাছ থেকে আসলে তো ইন্সপিরেশনের শেষ নাই। মানে একজন দুজনকে নাম ধরে বলাটা কঠিন হবে। আর আমি যে এই যে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেলাম, আমার সিনিয়র ভাই তৌফিক ভাই, আর্কিটেক্ট, উনি আমার সিনিয়র, ওনার অবদানও আছে। হ্যাঁ, কারণ উনি ইন্সপিরেশন না দিলে তো আপনি পরীক্ষাটাই দিতেন না। মজার একটা সাবজেক্ট, পড়ো, এটা পড়লে অনেক মজা হবে। সো দ্যাটস গুড। চলার পথে সঙ্গী হিসেবে জীবন সঙ্গীকে কতটুকু পেয়েছেন এই প্রফেশনাল লাইফে? প্রফেশনাল লাইফে হ্যাঁ, হয় না যে অফিসে পার্টনার, যেহেতু আমরা কলিগের মতো। হ্যাঁ, 100%। কারণ আমি এই প্রশ্নটা কেন করলাম, এরকম অনেক দেখা যায় যে সেম প্রফেশনে থাকলে অনেক সময় অনেক ঝামেলাই হয়, অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। তো আপনাকে দেখে বা আপনার সাথে কথা বলে এতটুকু বুঝতে পারছি যে আপনি ওই চ্যালেঞ্জের মোকাবেলা করেননি। না, এটা আসলে হয় কি, আমাদের তো ক্রিয়েটিভ সেক্টর, মানে চ্যালেঞ্জটা ক্রিয়েটিভিটির কারণে, ক্রিয়েটিভ
অ্যাবিলিটির কোয়েশ্চেনে আসলে এটা আসে। তো আমরা হয় কি ডে 1-এ প্রজেক্ট সেপারেট করে ফেলি। সো আমরা প্রজেক্ট যখন আমাদের অফিসে আসে তখন আমাদের কিন্তু প্রজেক্ট আলাদা থাকে। সো আমরা লিড আর্কিটেক্ট স্পেসিফিক প্রজেক্টটা আলাদা আলাদা। তো আমরা একজন লিড আর্কিটেক্ট, বাকিরা আমরা পুরো অফিস ওকে সাপোর্ট করি। সো যেই প্রজেক্ট আমি লিড দেই সেখানে ওরা বাকিরা আমাকে সাপোর্ট দেয়। ওই লিড আর্কিটেক্ট হওয়ার কারণে ওইটার মেজর ডিসিশন আমি নেই বা আমার। তো এখানে আমি বুঝতে পারছি যে মানে ইউ মেইনটেইন দ্য লাইন, মানে এটাই হওয়া উচিত। এটাই হওয়া উচিত। একসাথে দুইজন তো একটা প্রজেক্টে লিড দেওয়া ডিফিকাল্ট। রাইট, ইউ আর। আপু এবার আসি যে আর্কিটেকচারের তো অনেকগুলা সেকশন, এবং আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি আপনি ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচারেও কাজ করেছেন, আপনি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল আর্কিটেকচারেও কাজ করেছেন, আবার আপনি ল্যান্ডস্কেপিং অ্যান্ড ইন্টেরিয়রও কাজ করেছেন। তো এই যে সেক্টরগুলোর মধ্যে আপনার প্যাশনের জায়গা কোনটা? একজন আর্কিটেক্ট যখন ডিজাইন করে তার যেই প্রজেক্টে সে কাজ করে, সেটা বিল্ডিং হোক, রেসিডেন্সিয়াল হোক, ইন্ডাস্ট্রিয়াল হোক, অথবা ধরেন ল্যান্ডস্কেপ ইন্টেরিয়র, আমি মনে হয় যে সে অনেক প্যাশনেটলি ওই স্পেসিফিক প্রজেক্টে কাজ করে, এন্টায়ার প্রজেক্টে নিয়ে কাজ করে। যে প্রজেক্টে যখন কাজ করে তার ভালোবাসা নিয়েই কাজ করে। আমার যেহেতু গাছপালা নিয়ে একটা আলাদা আগ্রহ, সেই কারণে হয়তো আমার সব প্রজেক্টের মধ্যে, সেটা রেসিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক, ইন্ডাস্ট্রিয়াল হোক, ওর মধ্যে একটা গাছপালা প্রকৃতির একটা প্রভাব থাকে। রাইট। সেই ক্ষেত্রে ল্যান্ডস্কেপ তো এখন একটা আলাদা সেগমেন্ট হিসেবে, আলাদা একটা ব্রাঞ্চ হিসেবে ডেভেলপ করে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। তো সেটার একটা প্রভাব তো বাংলাদেশেও পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের কাছাকাছি গাছ চলে আসছে। আগে তো গাছ একটু বাগানে থাকতো, বনে থাকতো, তো আমরা নেচার লাভার হয়ে যাচ্ছি, আমরা গাছকে বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসছি। তো সেটা তো একটা হচ্ছে আর কি। এইখানে আমি আরেকটু বিশদ জানতে চাই আপু, যে আসলে একদম সাধারণ মানুষ হিসেবে আমরা যে একটা বাড়ির মধ্যেও যে আসলে গাছপালার প্রয়োজনীয়তা, বা কোন স্পেসে কোন গাছটা মনে হইলো একটা গাছ কিনে এনে বসাই দিলাম, এইটা যেটা হচ্ছে যে বেশিরভাগ আমরা সাধারণ মানুষ কিন্তু এটাই করছি। নার্সারিতে গেলাম, একটা গাছ পছন্দ হলো, ওটা কিনে এনে বসাই দিলাম। এটা আদৌ কোন পাশে রাখলে হবে, বা কোন মাটি দরকার, বা আলো ছায়ার একটা ব্যাপার আছে, একটা গাছ ছায়া হয়, একটা গাছ আলোতে হয়। এই যে বিষয়গুলা, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো এই বিষয়গুলো আমার উদ্দেশ্যে এবং আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন। জি আচ্ছা, যেটা আপনি বললেন যে একটা গাছ কিনে নিয়ে আসে, একটা টবে করে গাছ এনে বারান্দায় কোথায় রেখে দেয়, সে কিন্তু গাছ সম্পর্কে জানে। আচ্ছা, আপনি দেখবেন আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যেই লোকটা একটা বাগান মানে টবে করে গাছ কিনে নিয়ে আসে, সে গাছের ভালোবাসাটা আছে, সে রোদ কোন দিকে হবে সেই অনুযায়ী সে টবে গাছ কিনে নিয়ে আসে। ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে আমরা বিল্ডিং ডিজাইনের সময় আর্কিটেক্টরা অনেক সুন্দর করে গ্রিন করে ফেলি বিভিন্ন স্পেসে। এখন কেউ হয়তো আমরা অনেকটা নোয়িংলি আর আননোয়িংলি এমন একটা স্পেসের মধ্যে গ্রিন করে ফেলছি যেখানে আসলে গাছটা হবে না। গাছটা হবে না দুইটা কারণে হতে পারে। একটা হতে পারে নর্থ ওরিয়েন্টেশনে গাছটা, আরেকটা হতে পারে সাউথ ওরিয়েন্টেশনে আছে কিন্তু তার সামনে হয়তো আরো অ্যাম্বিয়েন্স অনেক বড় বড় বিল্ডিং আছে যেখানে আসলে ওই একটা অবস্টেকেল আছে, রোদ এবং রেইন এবং উইন্ডের যে জায়গাটা ওইটা হয়তো অত প্রপারলি ওই গাছটা পাবে না। সো আমরা বিল্ডিংয়ের সময় ডিজাইনের সময় অনেক সময় এগুলো রেখে ফেলি। তো ওইটা একটা ইস্যু যে আমরা যখন, কারণ এখন কিন্তু চাইলেই আমরা গাছ এনে বাসায় বসায় ফেলতে পারি না। আমরা বিল্ডিং ডিজাইনের সময় বিল্ডিংয়ের মধ্যেই আমরা গাছের জন্য প্ল্যান্টার তৈরি করে ফেলি এবং সেখানে গাছ রাখার ব্যবস্থা করে ফেলি। এইটুকু আমরা সব আর্কিটেক্টরা মোটামুটি আমরা এখন শিখে ফেলেছি যে এটা করতেই হবে, এটা অ্যাভয়েড করা যাবে না। আচ্ছা, এখন এইটা রিলেটেড কনসিকুয়েন্স যেগুলো আমরা ফেস করি সেগুলো একটু আলাপ করতে পারি। সেটা হচ্ছে বিল্ডিং ড্যাম্প হয়ে যায়, বড় গাছের রুট বেড়ে যাচ্ছে। বিল্ডিং ড্যাম্প হওয়ার কারণ হিসেবে আমরা সময় ভাবি প্লাম্বিং লাইন ফেটে গেছে বা কিছু। এটা যে রুটের কারণে, রুট চলে গিয়ে রুট বড় হয়ে ওইটাকে একটা ড্যামেজ তৈরি করছে, এটা অনেক সময় জানা থাকে না। তো যেটা হচ্ছে যে বিল্ডিংয়ের কোথায় গাছ লাগাতে হবে, কোন ওরিয়েন্টেশনে গাছ হবে, এটা আসলে যখনই আর্কিটেক্ট প্ল্যান্টেশন নিয়ে কাজ করবে তাকে ওই ভাস্ট নলেজ নিয়ে কাজ করলেই বিল্ডিংয়ের জন্য অনেক সেফ হবে আর কি জিনিসটা। আর মেইনটেইন করার একটা বিষয় আছে না? ডেফিনেটলি আছে। মেইনটেইন একটা হচ্ছে যে সাইজ, আমরা যখন বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসছি গাছকে, যেহেতু আমরা ল্যান্ডস্কেপ বলতে আজকে আমরা এখন পর্যন্ত যে আলোচনাটা আমাদের হচ্ছে তাতে মনে হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে আনাটা, আমরা বিল্ডিংয়ের বাইরেরটা নিয়ে একটু আলাপ করবো। বিল্ডিংয়ের ভিতরে আনতে হলে ডেফিনেটলি ও ড্রেন আউট নিয়ে চিন্তা করতে হবে। বিল্ডিংয়ের গাছটার গ্রোথ কতখানি আমরা অ্যালাউ করব। মানে একটা গাছ হয়তো আমরা সিলেক্ট করে ফেলছি বা আমরা চাচ্ছি যে ওইটার এনভায়রনমেন্ট অনুযায়ী গাছটা 20 ফিট হোক, এরপর তো 30 ফিট 40 ফিট হয়ে যেতে পারে। ওকে একটা সাইজে ম্যানেজেবল করে রাখার কিছু টেকনিক আছে, সো ওইগুলো ফলো করতে হবে।
এখন আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই যে বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান্স সিজন 2 এর উইনার আপনি হলেন, প্রথম আপনার এটার অনুভূতিটা শুনবো এবং এখানে যে মানে আপনি আসলে কিভাবে এলেন এখানে এই প্ল্যাটফর্মে, এবং আপনার এই যে একটা মানে উইনার হওয়া, একটা প্রাপ্তি, একটা স্বীকৃতি, এটা আপনি আপনার নেক্সট জেনারেশনকে কিভাবে বলবেন বা তাদেরকে কিভাবে ইন্সপায়ার করবেন, এই ইয়াটা শুনতে চাই। মানে স্টেলার রোম্যান এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো কোনো একটা কাজের স্বীকৃতি হিসেবে, রাইট। আর কাজটা করার জন্য আমাকে যারা আমার উপর বিশ্বাস রেখেছিল, যেই কোম্পানিগুলো, তাদেরকে আমি আগে প্রথমে ধন্যবাদ জানাই। মানে যারা আমাকে বিভিন্ন সময়ে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, হসপিটাল, ল্যান্ডস্কেপ, ইন্টেরিয়র ডিজাইন আমি যে করতে পারবো, আমার উপর যে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে তো আমাকে ধন্যবাদ দিতে হবে অবভিয়াসলি। আমি মনে করি এই যে সুযোগ দেওয়াটা, এই সুযোগটাই আসলে লোকজনকে স্টেলার রোম্যান, সুপার রোম্যান অর এনি ওম্যান তৈরি করে ফেলবে, অর এনি হিউম্যান। সো কিপিং দ্য কনফিডেন্স। আর যেহেতু স্টেলার রোম্যান একটা প্ল্যাটফর্ম, তার মানে এই স্বীকৃতিটা দেখে লোকে বুঝতে পারবে যে এরকম কাজ করলে স্বীকৃতিটা পায়। আমি মনে করি যে অপরচুনিটি ক্রিয়েট করাও স্টেলার রোম্যানের যদি কোনো স্কোপ থাকে, তাহলে আমি মনে করি উচিত হবে অপরচুনিটি ক্রিয়েট করা। যেই অপরচুনিটি পেলে আরও আমার মতো আর্কিটেক্টরা বা ছেলে মেয়ে যেই হোক, সে সুযোগ পাবে, কাজ করবে এবং বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ডেড হবে। এই যে আপনি উইনার হলেন, এই আপনার একান্ত আপনার অনুভূতিটা কি? যে কোনো স্বীকৃতি তো ভালো লাগে। স্বীকৃতি মানে হচ্ছে আমাকে ইন্সপায়ার করবে, আরও বেটার কাজ করার ইন্সপিরেশন তৈরি হবে। তো এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, বিটিআই দ্য ডেইলি স্টার, দুইটা প্রতিষ্ঠান, স্টেলার রোম্যান একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে এই যে আমি এসে এই কথাটা বললাম, মানে আমি তো মনে মনে অথবা আমার বন্ধু বান্ধবকে এই কথাগুলো সবসময় বলি। আজকে যখন আমি বলছি কথাগুলো, তখন তো অনেক লোক শুনতে পাচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমি সবাইকে এটা বলতে পারছি। সো বিটিআই এবং ডেইলি স্টারকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি আমি এটার জন্য। যা শেষ করার আগে আপনি আমাদের সামনে যারা আরও লেডিরা রয়েছেন বিভিন্ন প্রফেশনে, আপনাকে বলে রাখি বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান এই ইনিশিয়েটিভের আওতায় আমরা প্রতি বছর 12 মাসে 12টা ক্যাটাগরিতে 12টা উইমেনকে আসলে রেকগনাইজ করে থাকি। তো এই যে আরও ক্যাটাগরিগুলো আছে, বা আর্কিটেক্ট ক্যাটাগরি আছে, বা ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি আছে, আমি বলবো যে আপনি তাদের উদ্দেশ্যে তাদেরকে একটু ইন্সপায়ার করে কিছু বলবেন প্লিজ। আমি তো বলবো সমস্ত মেয়েরা এবং মানুষরা, ছেলে মেয়ে সবাই, স্পেশালি মেয়েদের যেহেতু স্টেলার রোম্যান, তোমরা তোমাদের কাজগুলা, আপনাদের কাজগুলা সিনসিয়ারলি যতখানি সম্ভব ভালো করার ভালো করবেন। তারপরে আপনি স্টেলার রোম্যান, সুপার রোম্যান সব হয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো। আপনাকে আবারও কংগ্রাচুলেশন বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান উইনার হওয়ার জন্য। আমরা আশা করব এই যে স্বীকৃতি আপনাকে সামনে আরও এগিয়ে দেবে ইনশাআল্লাহ, এবং আপনাকে দেখে আমাদের আরও যারা মেয়েরা আছে তারা এগিয়ে আসবে, নিজেদেরকে প্রুফ করবে এবং ছিনিয়ে নেবে এই বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান স্বীকৃতিটা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাই। শুধু দর্শক, আমরা দেখছিলাম বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান সিজন 2। আমরা আবারও ফিরে আসবো আমাদের অন্য আরও উইনারদের নিয়ে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান সিজন 2 এর টেলিভিশন পার্টনার হিসেবে থাকছে দীপ্ত টেলিভিশন। চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে। আবারও আসবো, দেখা হবে আপনাদের সাথে। ততটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।